বাংলাদেশের আজকে সেরা বোলার কে? শরীফুল ইসলাম। বাংলাদেশের আজকে সেরা ব্যাটসম্যান কে? শরীফুল ইসলাম। বোলিংয়ে তিনি সেরা হতেই পারেন, কেননা বোলিংটাই তার কাজ, কিন্তু ব্যাটিংটা তার কাজ না। এবং ব্যাটিং অর্ডারে নেমেছিলেন ১১ নম্বরে, এবং সেইখানে নেমে তিনি যখন দলের সর্বোচ্চ ১৪ রান করেন, সবচেয়ে বেশি ৩টা ৪ মারেন, তাতেই বোঝা যায় যে বাংলাদেশ টিমের ব্যাটিংটা কেমন হয়েছে। শরীফুলের কীর্তিধন্য বীরত্ব মাখা এই দিনটাতেও ওই আফসোসটা তাই থেকেই যাচ্ছে অনেক বড় করে ২টা অন্ততপক্ষে জায়গায়। নাম্বার 1, টস। আমি গতকালকে একটা আলোচনাতে এই ম্যাকাই টেস্টের প্রিভিউতে বলছিলাম যে টস জেতাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথম টেস্টও আমরা টস জিততে পারিনি, কিন্তু সেইটা আমাদেরকে কোনো বেকায়দায় ফেললেনি। কেননা অস্ট্রেলিয়া বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল। বাংলাদেশকে তারা মোটেই গোনায় ধরেনি, পাত্তা দেয়নি, যেই কারণে নিজেরা আগে ব্যাটিং বেছে নিয়েছে। আমি ১০০% নিশ্চিত যে ওই একই উইকেট কন্ডিশনে যদি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যেই দলের কথাই আপনি বলেন না কেন, প্রত্যেকটা দলের সাথে অস্ট্রেলিয়া আগে বোলিং নিত। বাংলাদেশকে পাত্তা দেয়নি, আগে ব্যাটিং নিয়েছে, কিন্তু বাংলাদেশ তাদেরকে সেইটা একেবারে দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে যখন তাদেরকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট করে দেয়। সো এই টেস্টে আবার টস জয়টা গুরুত্বপূর্ণ ছিল, কেননা এই টেস্টেও যদি অস্ট্রেলিয়া টস জিতে, আবারও তারা যে আগে ব্যাটিং নিবে ওই ভুল তারা করবে না। দুর্ভাগ্য হচ্ছে গিয়ে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই টসটা জিততে পারলেন না। এখন এই টসটা তো আর কোনো স্কিলের বিষয় না, এটা হচ্ছে গিয়ে ভাগ্যের বিষয়। টেস্ট ক্রিকেট এই ১৫০ বছর ধরে চলছে। ১৫০ বছর এরকম বহু ম্যাচ আছে যেইখানটাতে হচ্ছে গিয়ে টস ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এইটা ক্রিকেটের একটা বিউটিও আসলে। সো এইখানটাতে আমরা রিসিভিং এন্ডে আমরা আসলে এই টসটা জিততে পারিনি। এই আক্ষেপটা প্রথম দিন শেষে যেমন রয়েছে, ম্যাচ শেষেও না প্রবলভাবেই থেকে যায়। প্রথম দিন শেষে কেন রয়েছে? কেননা ভাই আমরা মাত্র ৬৪ রানে ব্যাটিংয়ে অল আউট হয়ে যাওয়ার পরও আমাদের বোলাররা যেইভাবে কামব্যাক করেছেন, যেইভাবে অস্ট্রেলিয়ার ৮টা উইকেট আমরা তুলে নিয়েছি, সেই ক্ষেত্রে যদি আমরা টসে জিতে আগে বোলিং নিতাম, তাহলে অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানদেরকে আমরা আরো অনেক চ্যালেঞ্জের মুখে অবশ্যই ফেলতে পারতাম। আমি বলছি না যে বাংলাদেশ আগে বোলিং নিলে অস্ট্রেলিয়াকে ৬৪ রানে অল আউট করে দিত, কিন্তু ডেফিনেটলি ম্যাচে তখন বাংলাদেশ একটা আপার হ্যান্ডে থাকতে পারত। কেননা আগে ব্যাটিং করার কারণে এবং আমাদের সেই ব্যাটিং বিপর্যয়ের কারণে আমরা যে পিছিয়ে পড়েছি, আমাদের সেই পিছিয়ে পড়া থেকেই এখন ম্যাচে ফেরার চেষ্টাটা প্রতিনিয়ত করতে হচ্ছে। আর আগে যদি আমরা বোলিং পেতাম, প্রত্যাশা অনুযায়ী বোলিং যদি আমরা করতে পারতাম, যেইটা আমরা আগের টেস্টে দেখেছি, যেইটা আমরা এই টেস্টেও দেখালাম আর কি, সেই ক্ষেত্রে ম্যাচের শুরুতেই বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। ওইটা আমাদের জন্য আরেকটু কমফোর্টেবল জায়গা হতো। সো টসটা যে আমরা জিততে পারিনি, এইটা বাংলাদেশের জন্য অবশ্যই বিরাট বড় একটা আফসোস, দুঃখ, হাহাকারের জায়গা। কিন্তু ব্যাটিংয়ের সেই জায়গাটাতে এইটাকে কি অজুহাত হিসেবে দাঁড় করানো যায় যে না, বাংলাদেশ টস হেরেছে, অতএব আমরা ৬৪ রানে অল আউট হতে পারি, অতএব আমরা ১২ রানে ৫ উইকেট হারাতে পারি, অতএব আমরা ২১ রানে ৬ উইকেট হারাতে পারি, অতএব আমরা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হয়ে যাওয়ার রেকর্ডটার মুখে পর্যন্ত পড়তে পারি, নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ডটার মুখে পড়তে পারে। এগুলো কোনো কিছুই শেষ পর্যন্ত হয়নি। কিন্তু বাংলাদেশ যে ব্যাটিং করেছে ভাই, এই টসে হারা সত্ত্বেও, উইকেট কন্ডিশন বিবেচনায় নেওয়া সত্ত্বেও, মিচেল স্টার্কের সে আগুনে বোলিং সত্ত্বেও, এগুলা কোনো কিছুই আসলে আমাদের এই ব্যাটিং বিপর্যয়টাকে একটা সান্ত্বনা হয়ে আসতে পারছে না। ভাই বাংলাদেশ আগে ব্যাটিং করেছে এরকম উইকেটে, তো টেস্ট ক্রিকেটে এরকম উইকেট আমরা খেলবো না। এরকম মানে ফায়ার্ড আপ প্রতিপক্ষের বিপক্ষে আমরা খেলবো না। আগের ম্যাচে হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়া যে বাঘের মতো, সিংহের মতো ঝাঁপিয়ে পড়বে, সেটা আমরা জানবো না। এবং সেইটার জন্য আমাদের কোনো প্রস্তুতি, যেই প্রস্তুতি থাকছে, অবশ্যই প্রস্তুতি ছিল, প্রস্তুতি থাকবে না এটা বলাটা হাস্যকর কথা, কিন্তু সেটার এক্সিকিউশন থাকবে না। বাংলাদেশ ১২ রানে ৫ উইকেট হারিয়েছে, এবং সেইখানটাতে আমরা যে ৫ জন ব্যাটসম্যান আউট হয়েছে, ৪ জন রানের খাতা খোলার আগে আউট হন। এটা আসলে হয়? বাংলাদেশের ব্যাটিং লাইন আপের প্রথম ৬ জনকেই তো ব্যাটসম্যান আপনি ধরতে পারেন। মানে মিরাজ তো অলরাউন্ডার, সেখান থেকে তো ওই অন্য হিসাব। সো প্রথম ৬ জন মিলে আমাদের সেই ৬ জনের মধ্যে ৪ জন ০ রানে আউট হয়েছেন, এবং সেই ৬ জন মিলে ১৪ রান করেছেন। তুলনামূলকভাবে শেষ যে আমাদের ৫ জন আছেন, সেই ৫ জন মিলে তো ৪৭ রান করেছেন রে ভাই। সো আমরা শুরুতে ওইখানে আপনি আমাকে বলেন যে না, আনপ্লেয়েবল ডেলিভারি হলে সেইটা ধরেন এক ধরনের একটা ব্যাখ্যার জায়গা রয়েছে। ইনিংসের একেবারে ভেরি ফার্স্ট ডেলিভারিতে সাদমান মিড উইকেট দিয়ে খেলতে চাইলেন, এবং মিচেল স্টার্কের সেই বলটা যেটা তার ব্যাটের আউটসাইড এজ নিয়ে গালিতে চলে গেল, প্রথম বলটাতেই তার ওরকম একেবারে পুরোপুরি লেগে সরে যাওয়াটা
মিচেল স্টার্কের এই অ্যাঙ্গেল, তার এই বোলিংয়ের ধরনটা সম্পর্কে নিশ্চয়ই বহু ঘন্টা ব্যয় করেছেন এইখানটাতে আমাদের সাদমান ইসলাম। তো সেই জায়গাটাতে তিনি এটা করাটা কি খুবই প্রয়োজন ছিল? আপনি আমাকে বলেন যে তানজিদ হাসান তামিম এবং মমিনুল হক এই দুইজন যে উইকেট হয়েছেন ওয়াইড ইয়োর মতো বল, ওই বলগুলো চেস করতে গিয়ে তারা ব্যাটের আউটসাইড এজ নিয়ে তারা আউট হলেন। টেস্ট ক্রিকেট তো এটা ভাই। আপনি মমিনুল এবং এই আমাদের তানজিদ তামিম যে দুইটা আউট হয়েছে সেই দুইটা আউটকে কোনোভাবেই জাস্টিফাই করতে পারবেন না, প্রশ্নই ওঠে না। তো সাদমানেরটা তাও বলতে পারেন যে না ঠিক আছে তাকে স্কোয়ার আপ করে ফেলেছিল, কিন্তু তানজিদ এবং মমিনুল এই দুইটা বল তো তারা খুব ইজিলি ছেড়ে দিতে পারতেন। আমাদের এই দুই ব্যাটসম্যান তো সেটা করেন নাই। আমাদের তারা তো সেই টেস্ট টেম্পারমেন্টটা দেখাতে পারে না। এখন মমিনুল আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান, তিনি যখন ওইটা না পারেন তখন সেটা আসলে খুব ডিসঅ্যাপয়েন্টিং। তানজিদ তামিম গত টেস্টে সেঞ্চুরি করার পর যখন এটা না পারেন সেটা আসলে খুবই আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এবং হচ্ছে গিয়ে আমাদের ওই জায়গাটাতে নাজমুল হোসেন শান্ত তিনি ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন যে না আম্পায়ার্স কলে গিয়ে তিনি আউট হয়েছেন। লিটন দাস, আপনি লিটন দাসের কথা কি বলবেন? গত টেস্টটা যে বাংলাদেশ জিতেছে সেইখানে 11 জনের মধ্যে সবচেয়ে লিস্ট কন্ট্রিবিউশন লিটন দাসের ছিল। অবশ্যই টিম গেমে সবাই তো কন্ট্রিবিউট করবে না, কিন্তু আমি জাস্ট এটার ফ্যাক্ট, লিস্ট কন্ট্রিবিউশন লিটন দাসের ছিল। তিনি 0 রানে আউট হয়েছেন, ফলে এই টেস্টে তার কাছ থেকে তো ভালো কিছু বড় কিছু প্রত্যাশিত ছিল। সেই তিনি এইখানটাতে একটা লাইফও পেয়ে গিয়েছিলেন। 0 রানের সময় লাইফ পেয়ে ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি আউট হয়ে যান। তিনি নিজেকে কিভাবে সান্ত্বনা দেবেন আমাকে বলেন তো? তানজিদ তামিম গত টেস্টে 0 রানের লাইফ পেয়ে তিনি সেঞ্চুরি করেছেন, আর লিটন দাস 0 রানের লাইফ পেয়ে 0 রানেই আউট হয়ে গেছেন। গত টেস্টেও যিনি 0 রানে আউট হয়েছেন, অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে এখনো লিটন দাস রানের খাতা খুলতে পারেন নাই। এইটার কি ব্যাখ্যা আমাকে বলেন? আমাকে বলেন যে মুশফিকুর রহিমের আউটটার কি ব্যাখ্যা? যেইখানটাতে আমরা 12 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছি, এরপরে মুশফিক একটা পার্টনারশিপ করার চেষ্টা করছিলেন, 40-41টা বল তিনি খেলে ফেলেছেন, তারপরে একটা ইনকামিং ডেলিভারিতে ব্যাটপ্যাডের মাঝখান দিয়ে তিনি বোল্ড হয়ে যাবেন। টেস্ট ক্রিকেটে এই 100টার বেশি টেস্ট খেলার পর এখনো এই ইনকামিং ডেলিভারিতে মুশফিকের যে দুর্বলতা, সেই দুর্বলতা থেকেই যাবে। অবশ্যই সব ব্যাটসম্যানের সব বোলারেরই তাদের স্ট্রেংথ থাকে, তাদের উইকনেস থাকে, কিন্তু মুশফিকের এই উইকনেসটা এরকম এক্সপোজ যে হচ্ছে গিয়ে তারা অস্ট্রেলিয়া এইভাবে কাজে লাগালো। সো ওগুলো আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা আমি বলছিলাম যে ধরেন আমাদের এই প্রথম 6 ব্যাটসম্যানের মধ্যে তাদের মধ্যে হচ্ছে গিয়ে 4 জন, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তারা হচ্ছে গিয়ে 0 রানে আউট হয়েছেন রে ভাই। এবং বাকি যে 2 জন, সেটা মমিনুল 9 করেছেন, মুশফিক 5 করেছেন। 9 আর 5 14 রান আমাদের টপ 6 ব্যাটারদের থেকে এসেছে। তার চেয়ে আমাদের শেষ 5 জন ব্যাটারদের থেকে হচ্ছে গিয়ে 47 রানে এসেছে। 11 নম্বরে নামা শরীফুল, তিনি 14 রান করেছেন। 11 রানে নট আউট তাইজুল, 11 রান করেছেন মিরাজ, আরও হচ্ছে গিয়ে ওইখানটাতে 10 রানও রয়েছে হাসান আমাদের, 1 রান করেছেন হচ্ছে গিয়ে তাসকিন আহমেদ। সো ব্যাটিং অর্ডার কি সে উল্টায় দেওয়ার কথা যে আমরা বলি বিভিন্ন সময়, মানে দুঃখ রাগ ক্ষোভ থেকে যে সোশ্যাল মিডিয়ায় বলা হয়, আজকের বাংলাদেশের ব্যাটিংটা ওই রকমই ছিল। কিন্তু হ্যাভিং সেইড দ্যাট, এই যে আমাদের যে 2টা জায়গা, মানে গত দিনই আমি বলছিলাম আমাদের হয় টসটা আমাদের পক্ষে আসতে হবে, আসে নাই, এটা আমাদের হাতে নাই, কিন্তু ব্যাটিংটা তো আমাদের হাতে ছিল। 100 মানে এখানে যে 64 রান আমরা অল আউট হয়েছে, অন্তত পক্ষে 200টা রান যদি আমরা করতাম তাহলে তো ম্যাচে এই মুহূর্তে আমরা এইরকম একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে। ভাগ্য যে আমাদের বোলাররা আমাদের ম্যাচে ফিরেছেন, আমাদের শরীফুল আমাদের ম্যাচে ফিরেছেন, এরকম দুর্দান্ত একটা ফায়ারি স্পেল তিনি করেছেন, জোড়া উইকেট শিকার করেছেন একেবারে 2টা ওভারে, এবং 2টাই তার 2 স্পেলের প্রথম 2 ওভারে, এবং সেইখানটাতে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর অবশ্যই হিউজ ক্রেডিটটা দিতে হবে। যেই কারণে যে অস্ট্রেলিয়া একসময় মনে হচ্ছিল যে প্রথম দিনই বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা নিয়ে যাচ্ছেন, ওই জায়গাটা থেকে আমরা কামব্যাক করতে পেরেছি। আমাদের এইখানটাতে হচ্ছে গিয়ে টি এর আগে তাদের 3 উইকেট, তারপরে 4th উইকেট যে পার্টনারশিপটাতে 77 রান হয়ে গিয়েছিল ওই স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিনের, সেই পার্টনারশিপটা শরীফুল যেভাবে ব্রেক করলেন দুর্দান্ত একটা ডেলিভারিতে, এবং সেই যে ভেতরে ঢোকা ডেলিভারিতে স্মিথকে রং লাইনে খেলতে যে তাকে এলবিডব্লিউ করলেন। এরপরে আবার জোড়া উইকেট আরেক ওভারটা নিলেন বাউ ওয়েবস্টার আর হচ্ছে গিয়ে প্যাট কামিন্সের। শুরুতে জোড়া উইকেট তিনি নিয়েছিলেন ট্রাভিস হেডের আর হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে মার্নাস লাবুশনের। ফলে আগুনের জবাব আগুন দিয়ে আমরা দিতে পেরেছি, মিচেল স্টার্কের জবাব শরীফুল দিয়ে আমরা দিতে পেরেছি, কিন্তু তারপরেও তো দিন শেষে আমরা পিছিয়ে আছি রে ভাই 101 রানে। এই ম্যাচটাতে আমরা সেই কোণঠাসা অবস্থাতে রয়েছি।
টেস্ট ম্যাচের কালকে পরশু ব্যাটিংয়ের জন্য তুলনামূলক ভালো হবে। কিন্তু আমরা এতটা ম্যাচে পিছিয়ে রয়েছি। আরো অনেক পিছিয়ে থাকতে পারতাম। কিন্তু এখনই যতটা পিছিয়ে আছে সেই জায়গাটা থেকে কামব্যাক করাটা বাংলাদেশের জন্য আরো প্রবল হবে। মানে একেবারে ম্যাচের কনটেক্সট যদি বলেন তাহলে সেটা কঠিন হবে। কিন্তু সেইখানটাতে টসের আফসোসটা এমনি থাকতে পারে। ব্যাটিংয়ের আফসোসটার আসলে ব্যাখ্যাটা কি? আমাকে বলেন তো দেখি যে আমরা এই গত টেস্টে এত ভালো ব্যাটিং করলাম। আমরা ১৩৮ ওভার ব্যাটিং করলাম। অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপকে টায়ার্ড করে আমরা ছেড়ে দিলাম। সেই বাংলাদেশের এইরকম পারফরম্যান্সটা আসলে ব্যাটিং পারফরম্যান্সটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং এবং আমি মনে করি যে বাংলাদেশ যদি সেকেন্ড ইনিংসটাতে ব্যাটিংয়ে অবশ্যই অস্ট্রেলিয়ার লাস্ট ২ টা উইকেট তুলে নিতে হবে। এরপর সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়েও যদি আমরা খুব ভালো কিছু করতে পারি, ফার্স্ট টেস্টের অ্যাপ্লিকেশন যদি নিয়ে আসতে পারি, ব্যাটিংয়ের জন্য নেক্সট ২ টা দিন ভালো হবে। ফলে ওইখানটাতে সেই ক্ষেত্রে ম্যাচে বাংলাদেশের ভালো কিছু করা এখনো একেবারে অসম্ভব না। অস্ট্রেলিয়া এই টেস্টে কামব্যাক করবে সেটা প্রত্যাশিত ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের পর যেইভাবে কামব্যাক করলো সেইটা কিন্তু আসলে অনেকের কাছেই প্রত্যাশিত না। ফলে টেস্ট ম্যাচ ইউ নেভার নো সেকেন্ডে আমাদের জন্য আরো কোন চমক নিয়ে ওয়েট করছে। বাংলাদেশ এই টেস্টে পিছিয়ে আসে সত্যি, কিন্তু বাংলাদেশ এই টেস্ট থেকে একেবারে আউট হয়ে যায়নি। এটাও কিন্তু প্রবলভাবেই সত্যি। আর